শাহবাগ বললেই আমরা আমাদের দেশের একটা বিশেষ ইতিহাসের কথা মনে করি। গণজাগরণ মঞ্চ খুবই বিতর্কিত একটা জনসমাবেশ হয়েছিল সরকারের পৃষ্ঠপোষকতায়। আমরা খুব অল্প কিছু মানুষ তখন এটার বিরুদ্ধে কথা বলেছি। এটা কিভাবে আসলে রাষ্ট্রের ক্ষতি করছে, রাষ্ট্রের স্ট্রাকচার ভেঙে একটা ফ্যাসিবাদ কায়েমের পথ হয়ে উঠছে, সেই আলাপ করেছি। আবার একটা শাহবাগ এভাবে বললি তৈরির চেষ্টা হচ্ছে। এটাও একটা মঞ্চ, ইনকিলাব মঞ্চ। উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটানোর এক ধরনের পূর্বাভাস আমরা করতে পারছিলাম। বিশেষ করে জনাব তারেক রহমান দেশে ফিরে আসার পর যেভাবে সম্পূর্ণ মনোযোগ তার দিকে চলে গেছে, দেশের মূলধারার সব মিডিয়া যেভাবে তার আশাকে কাভার করেছে, আমি প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক অল দ্য মিডিয়াস সবগুলোর কথা বলছি। দেশের এলিট নিউজ পেপারগুলো, এলিট পিপল, সবাই, সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষজন যাদের সোশ্যাল ক্যাপিটাল যথেষ্ট বেশি আছে, সামাজিক মাধ্যমে আমি খেয়াল করছিলাম, তারেক রহমানের ফিরে আসাকে ঘিরে ভীষণ উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। ফলে শাহবাগে যা হচ্ছে এটা খুবই প্রেডিক্টেবল ছিল। এখন প্রশ্ন হচ্ছে সেই পুরনো আলাপ যে সরকার কি এটার সাথে আছে, সরকার কি এটা ঠেকাতে চেষ্টা করবে। শাহবাগে গতকাল বিকেল থেকে ইনকিলাব মঞ্চ শাহবাগ দখল করেছে, ব্লকেড দিয়েছেন, তারা থাকবেন এরকম বলছেন। আমি দুজনের মন্তব্য একটু পড়ি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলছেন, যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার পেছনে যারা জড়িত, যারা পরিকল্পনাকারী, হত্যাকারী, তাদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। আজকে শাহবাগ অবরোধ করেছি, আগামীকালও করা হবে। সারা বাংলাদেশ থেকে জনতা আসছে। তাদের ফেসবুক পেজে তারা যা স্ট্যাটাস দিয়েছেন সেখানে সবাইকে আহ্বান জানিয়েছেন শাহবাগে যাওয়ার জন্য, মানে আরেকটা শাহবাগ। ওসমান হাদির ভাই শরীফ ওমর বিন হাদি বলছেন, এখানে অত্যন্ত আপত্তিকর কথা আছে, আমি সেই জায়গায় আসছি, আমি মন্তব্যটা পড়ি। সরকারের অবস্থা দেখে বোঝা যায় বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। ওসমান হাদির বিচারের দাবি এখন বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। আমরা রাজপথে নেমেছি, বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা কিন্তু আরও কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই বলে দিতে চাই, আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে। আচ্ছা, আমরা ধরে নিলাম প্রধান উপদেষ্টা দেশের চিফ এক্সিকিউটিভ, সব দায়িত্ব বা দায়িত্বহীনতা, ব্যর্থতা সব কিছুর দায় তার। সুতরাং যমুনা কেন ঘেরাও করতে হবে আমি মোটামুটি বুঝলাম। ক্যান্টনমেন্ট কেন? সেই পুরনো গল্প, যেখানে যেটা ঘটুক না কেন, আমাদের কেষ্টা বেটা 2-4 কেষ্টা আছে, আসিফ নজরুল একজন, জেনারেল ওয়াকার একজন, এটার পেছনেও ওয়াকার এবং ক্যান্টনমেন্টের প্রতি এক ধরনের চাপ এবং হুমকির চেষ্টা। এটা খুবই অ্যালার্মিং সাইন, কারণ এর সাথে কোনোভাবেই সেনাবাহিনী জড়িত না। সরকারের ব্যর্থতা, এটা সরকারের জন্য ডক্টর ইউনূসকে জবাবদিহি করতে হবে, মন্ত্রণালয়কে জবাবদিহি করতে হবে। এর আগেও দেখেছি ওসমান হাদির হত্যাকারীকে কেন্দ্র করে আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া হয়েছিল। মানে এই ঘটনাগুলো যখন ঘটে, এই আলাপগুলো যখন সামনে আসে, তখন বুঝতে হবে এর ভেতরে অন্য কোনো ঘটনা আছে। এমনিতে এই ধরনের পরিকল্পনা তাদের ছিল, আমি বিশ্বাস করি। হাদির লাশ নিয়ে রাজনীতি হচ্ছে বললে ঠিক হবে না, অপরাজনীতি হচ্ছে। আমি জানি না, অনেকে হয়তো পছন্দ করবেন না, কিন্তু কথাটা বলে ফেলা দরকার। লাশ নিয়ে রাজনীতি হওয়াকে অনেকে খারাপ বলেন, আমি আবার খারাপ বলি না। একটা মানুষ যে কারণে মারা গেছেন সেটাকে ভিত্তি করে রাজনীতি হতে পারে, আমি এটাকে মোটেও নেগেটিভলি দেখি না। আমাদের গুরুত্বপূর্ণ যত ঘটনা ঘটেছে, 52 সালে আমরা আমাদের যে ভাষা আন্দোলনের সময় যেসব মানুষ শহীদ হয়েছেন, 69-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের লাশ নিয়ে দুর্দান্ত রাজনীতি হয়েছে, এটাকে আমি খারাপ অর্থে বলছি না, ভালো অর্থে। সেই লাশকে সামনে রেখে শপথ হয়েছে, সংকল্প হয়েছে, স্বৈরাচারী ব্যবস্থা ভাঙা হয়েছে, নূর হোসেনের লাশকে নিয়ে রাজনীতি হয়েছে, ভালো রাজনীতি হয়েছে। কিন্তু অপরাজনীতি খুব ভয়ঙ্কর ব্যাপার। ওসমান হাদির ডেড বডিকে নিয়ে, তার মৃত্যুকে কেন্দ্র করে যে রাজনীতি হচ্ছে, এটা অপরাজনীতি, এটা রাজনীতিই না, রাদার আমরা এভাবে বলবো এটা ষড়যন্ত্র। আই রিপিট, এটা ষড়যন্ত্র। কারণ ওসমান হাদি যা করতে গিয়েছিলেন, এইসব করে আসলে সেটাকেই ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। আমি ওসমান হাদিকে নিয়ে যখন ভিডিও করেছি তখন বলেছি, তিনি 5 আগস্ট পরবর্তী সময়ে তার মধ্যে কিছু কিছু আচরণকে আমরা ঠিক টু সাম এক্সটেন্ট অ্যানার্কিস্ট অ্যাটিটিউড বলতে পারি, কিন্তু পরবর্তীতে তিনি একেবারে আদি অকৃত্রিম গণতন্ত্রের যে বেসিক কথা, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, ঠিক সেখানে গিয়েছিলেন। সব ছেড়ে ছুড়ে তিনি নির্বাচনী ক্যাম্পেইনে নেমে গিয়েছিলেন, তার মতো করে পাবলিক থেকে টাকা নিয়ে, ক্রাউড ফান্ডিং করে।
মুড়ি বাতাসা খেয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে, ওনার তো অনেক টাকা ছিল না, তাই উনি এই কাজগুলো করছিলেন। নির্বাচনই চাইছিলেন। ইভেন তার মৃত্যুর পর তার বোনকে আমরা পত্রিকায় মিডিয়াতে বলতে শুনেছি, মিডিয়ায় বলেছেন, যেটা প্রায় সব মিডিয়া এসছে, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যাতে নির্বাচন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, নির্বাচন যাতে কোনোভাবে পিছিয়ে না যায়, প্রভাবিত না হয়। অথচ আমরা দেখছি ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ঠিক সেই চেষ্টাটা করা হচ্ছে, এবং এটা ওসমান হাদির চাওয়ার সাথে সম্পূর্ণ বিপরীত। প্রথম আলো ডেইলি স্টারে যেদিন হামলা হয়েছিল সেদিন একই কথা বলেছি। ওসমান হাদি হামলা আগুন জ্বালানো দূরে থাকুক, ওখানে গিয়ে প্রথম আলোর সামনে জিয়াফত করা হয়েছে, গরু জবাই করে লোকজন গেছে, সেটার প্রতিবাদ করে বলেছিলেন 10টা প্রথম আলো প্রয়োজনে বানাও। কিন্তু না, ওসমান হাদির নাম নিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো প্রথম আলো ডেইলি স্টারে। ঠিক একইভাবে তিনি নির্বাচনের জন্য শেষ পর্যন্ত ক্রমাগত কন্টিনিউ করছিলেন, কিন্তু যেটা সবচেয়ে বড় প্রবলেমের জায়গা, সেটা হচ্ছে এবার আবার তার নাম নিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। আর এটা হঠাৎ হয়ে গেল এভাবে মনে করবো না, এবং এটা প্রবণতা বাড়বে। কারণ জনাব তারেক রহমান যখন দেশে ফিরে এসছেন, অনেকগুলো ব্যাপার, শুধুমাত্র মিডিয়া, মিডল ক্লাস, এলিটস তাকে এন্ডোর্স করেছেন তার ফিরে আসাকে, এবং